আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কৃষি শিক্ষা ১ম পত্রের ফাইনাল সাজেশনের যে তোমাদের কাঙ্ক্ষিত আ ভিডিও সেটা। আজকে আমরা আমাদের এই ফাইনাল সাজেশনে তোমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সামনের জুলাই মাসে। তো সেই পরীক্ষার একদমই যে অধ্যায়গুলো টপিকগুলো না পড়লেই নয়, একদমই কোর যে টপিকগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আ কি ধরনের টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে, কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। আ চ আ চলো আজকে শুরু করা যাক। তো শুরুতে আমরা ১ম অধ্যায় থেকে দেখব যে ১ম অধ্যায় যদি দেখি, ১ম অধ্যায় হচ্ছে বাংলাদেশের কৃষি এবং বাংলাদেশের কৃষি এই অধ্যায়টিতে যদি আমরা বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন গুলো দেখি, তো এই অধ্যায় থেকে প্রায় ১ টা সৃজনশীল এবং ৪ টা গড়ে ৪ টা বহু নির্বাচনী এখান থেকে এসে থাকে। এবং যেহেতু কৃষি শিক্ষার ক্ষেত্রে হয় কি সমন্বিত প্রশ্ন হয়, অর্থাৎ কয়েকটা ৫ থেকে ৭ টা বোর্ড মিলে একটা কোয়েশ্চেন করে, আবার ৪ থেকে আ ৫ টা বোর্ড মিলে আরেকটা কোয়েশ্চেন করে, এমন হয়। তো এক্ষেত্রে দেখা যায় যে গড়ে প্রত্যেকটা বোর্ডেই কিন্তু অধ্যায় থেকে কোয়েশ্চেন থেকে থাকে। তো এই অধ্যায়ের যে টপিক গুলো আছে তার মধ্যে হচ্ছে বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহ। এটা দেখতে পাচ্ছ, আ 2 স্টার মার্ক করেছি যে এই ক্ষেত্রসমূহ থেকে কোয়েশ্চেনের যেই রিলেভেন্স তার উপর ভিত্তি করে। এবং মাঠ ফসল এবং উদ্যান ফসল এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এই মাঠ ফসল এবং উদ্যান ফসল। এটা থেকে প্রায়ই দেখা যায় কোয়েশ্চেন এসে থাকছে। এবং পরবর্তী যেটা যে বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। অর্থাৎ বাংলাদেশের কৃষি এবং তথ্য এবং সেবাগুলো আমরা কোথা থেকে পেয়ে থাকি সেই উৎসগুলো সম্পর্কে। আরেকটা হচ্ছে কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি তথ্যের জন্য নিয়োজিত যে সংস্থাগুলো আছে সেগুলো। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে দেখা যায় যে প্রায় কোয়েশ্চেন আসছে। তো এটা একটা 3 স্টার বলা যায় এই টপিকটাকে। এবং কৃষি তথ্য সেবা ইন্টারনেট এবং কৃষি তথ্য সেবায় বর্তমান সময়ে ইন্টারনেটের যে ভূমিকা এবং এর সাথে এনজিও যেগুলো আছে সেগুলোর ভূমিকা, এগুলোও কিন্তু এই অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ কিছু টপিক। আর শেষে দেখতে পাচ্ছি আমরা কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসাবে বিদ্যালয়, ইনস্টিটিউশন ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তো এই ছিল যে এই অধ্যায়ের মোটামুটি একটা ধারণা যে এই অধ্যায় থেকে এই টপিকগুলো পড়লে আশা করা যায় যে আমাদের যে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু আমরা কমন পেতে পারি ইনশাআল্লাহ। তো এবার দেখি দ্বিতীয় অধ্যায় দেখবো আমরা এবার। তো দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, যেটা এই অধ্যায়ের নাম। এবং এই অধ্যায় থেকে দেখা যায় যে গড়ে ওই যে সমন্বিত ওইভাবে গড়ে একটা করে সৃজনশীল এবং ৫ থেকে ৬ টি বহু নির্বাচনী হারটা কিন্তু বেশ ভালো এই অধ্যায় থেকে আসার। তো এই অধ্যায়ের যেই টপিকগুলো সেগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে পড়তে হবে। তো এখানে মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। পাশাপাশি যে মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব কি কারণে হয়ে থাকে সেটাও এখানকার গুরুত্বপূর্ণ টপিক। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অম্লীয় এবং ক্ষারীয় মাটি যে সংশোধনের উপায় এটা। পাশাপাশি যে মাটির বুনট এবং মাটির বুনট রূপান্তর, অর্থাৎ একটা বুনটের সাথে আরেকটা বুনটের যে ইন্টারচেঞ্জ যেভাবে হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ টপিক। আরো এই অধ্যায় থেকে আসে গুরুত্বপূর্ণ মোটামুটি যে ভূমিক্ষয় এবং সেচ ব্যবস্থাপনা যেটা, এটা কিন্তু অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং এখান থেকে যেই সেচের প্রকারভেদগুলো আছে এই সেচের প্রকারভেদ থেকে কিন্তু বেশ কোশ্চেন এসে থাকে। আর শেষে দেখতে পাই আমরা যে এসআরআই পদ্ধতি, যে ধানের যে পানি সেচ ব্যবস্থাপনা এবং ধান চাষে পর্যায়ক্রমিকভাবে যেই জমি যে শুকানো এবং ভেজানো এডব্লিউডি পদ্ধতি, এটা কিন্তু অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এই দ্বিতীয় অধ্যায় থেকে। এবার আমরা তৃতীয় অধ্যায়টা দেখব যে তৃতীয় অধ্যায়ের কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো তৃতীয় অধ্যায় হচ্ছে যে বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। তো এই অধ্যায় থেকে কিন্তু গড়ে ২টি সৃজনশীল দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ যে সমন্বিত বোর্ড, এই বোর্ডের ২টি করে সৃজনশীল কিন্তু এসে থাকছে এই অধ্যায়টি থেকে। এবং বহু নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো বহু নির্বাচনী কয়টা ৬ থেকে ৭ টা বহু নির্বাচনী কিন্তু আসে এই অধ্যায় থেকে। পাশাপাশি এই অধ্যায়ে যেই বীজের ধারণা এবং বীজ উৎপাদনের সাধারণ যে কৌশল, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি এই অধ্যায় থেকে অন্যতম যে গুরুত্বপূর্ণ চাষ পদ্ধতি যেগুলো আছে, যে পাটের রিবন রিডিং, রেশম চাষ, মাশরুম উৎপাদন, মাশরুমের গুরুত্ব। অর্থাৎ এই যে চাষ পদ্ধতি, এটা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, এই জাতগুলো যে কোন কোন জাতগুলো চাষের উপযোগী, পাশাপাশি এর অর্থনৈতিক গুরুত্ব এবং আমাদের যেই অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে একজন কৃষক কিভাবে লাভবান হতে পারে, সবচেয়ে বেশি লাভবান হয় কোন চাষটার ফলে, এটাই মূলত এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। পাশাপাশি যে মৌমাছি পালন, মধু উৎপাদন এবং আহরণ ও এর গুরুত্ব, মৌমাছির যে মধু চাষ পদ্ধতি এটার গুরুত্ব, এটাই হচ্ছে যে এই অধ্যায়ে দেখতে পাচ্ছি আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে তার মধ্যে অন্যতম। এবার পরের অধ্যায়টি দেখি আমরা। পরের অধ্যায়ে দেখতে পাচ্ছি যে কৃষি ও জলবায়ু, চতুর্থ অধ্যায়। এবং চতুর্থ অধ্যায়ের যে কৃষি জলবায়ু ধারণা এবং উপাদান, অর্থাৎ জলবায়ু যে উপাদানগুলো আছে সেগুলো এখান থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি কৃষি জলবায়ু যে ধারণাটা আছে, যে কৃষি জলবায়ু বলতে কি বোঝে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি বাংলাদেশের ফসল উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থাৎ বাংলাদেশের যে ফসল উৎপাদনে জলবায়ু পরিবর্তন কি ধরনের প্রভাব রাখছে এবং এর ফলে ফসল উৎপাদনে কি ধরনের ব্যাঘাত
ঘটছে, এটাই কিন্তু এখানকার মূল আলোচ্য বিষয়। পাশাপাশি বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসল। এখন এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এর ফলে কি বিরূপ আবহাওয়া তৈরি হচ্ছে। এখন এই বিরূপ আবহাওয়া তো আমাদের ফসল উৎপাদন করতে হবে। তার জন্য যেই ধরনের ফসল এর সহিষ্ণু যে ধরনের ফসল চাষ করা প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু এই যে বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসল, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আর এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফসলের মৌসুম, যে কোন মৌসুম আসলে কোন ফসলগুলো চাষ করা হচ্ছে এটা। আর হচ্ছে কি, বাংলাদেশ আমরা জানি যে মৌসুমী জলবায়ু দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তো এই মৌসুমী জলবায়ু বাংলাদেশের কৃষিক্ষেত্রে কি ধরনের প্রভাব বিস্তার করে থাকে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে। আর সবচেয়ে শেষের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মৌসুম নিরপেক্ষ ফসল। এটা এমসিকিউর জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, যে মৌসুম নিরপেক্ষ ফসল, যে ফসলগুলো আছে যে সব ধরনের মৌসুমে জন্মায়, এগুলোতে স্পেসিফিক কোনো মৌসুম নির্ধারণ করা নাই। তো এই হলো চতুর্থ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক সেগুলো। এবার পরের যে প্রশ্ন, যে পঞ্চম অধ্যায় মাঠ ও উদ্যান ফসল। এই অধ্যায়টি আমরা দেখো এখানে 4 স্টার দিয়েছি, যে এই অধ্যায়টি কিন্তু আমাদের সামনে আসন্ন পরীক্ষার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। তো এই অধ্যায় থেকে গড়ে দেখতে পাচ্ছি আমরা 2টি সৃজনশীল এবং 5 থেকে 7টি বহু নির্বাচনী কিন্তু এসে থাকে এই অধ্যায়টি থেকে। তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ধান চাষ পদ্ধতি, ধানের রোগ এবং পোকা দমন। অর্থাৎ ধান চাষে কি ধরনের পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, কিভাবে ধান চাষ করা হচ্ছে, ধান কোন ধরনের রোগ এবং পোকাদের আক্রমণের শিকার হচ্ছে এবং এর প্রতিকার, এটাই এখানকার আলোচ্য বিষয়। এবং এটাই আমাদের জন্য যে সৃজনশীলগুলো সেগুলো কিন্তু এখান থেকেই এসে থাকে। এবং ধান চাষের সাম্প্রতিক যে প্রযুক্তিগুলো সংযুক্ত হয়েছে, এগুলোও কিন্তু এখানকার গুরুত্বপূর্ণ টপিক। আর দেখতে পাচ্ছি যে ডাল জাতীয় ফসল, অর্থাৎ ডাল জাতীয় যে ফসলগুলো আছে, এই ফসলগুলো কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আখ চাষ পদ্ধতি, পোকা রোগবালাই দমন, এবং পাট চাষ পদ্ধতি, পাটের যে রোগ দমন এবং পাট পচন প্রক্রিয়া, পাট কিভাবে পচন হচ্ছে, এগুলো এখানকার গুরুত্বপূর্ণ যে টপিক সেটা। আর পেয়ারা চাষ পদ্ধতি এবং পেঁয়াজ চাষ পদ্ধতি, এখানে দেখতে পারি আমরা অনেকগুলো চাষ পদ্ধতি আছে, কিন্তু সবগুলো চাষ পদ্ধতি হয়তো অতটা গুরুত্ব বহন করে না। শুধু পেয়ারা চাষ পদ্ধতি, পেঁয়াজ চাষ এবং ফুল চাষের যে পদ্ধতি আছে, যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু এই যে ফুলের যে বাণিজ্য, এটা কিন্তু বেশ বিস্তার লাভ করেছে। অর্থাৎ আমাদের বর্তমান সময়ের সাথে কিন্তু রিলেভেন্স আছে, যার কারণে ওইটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই পঞ্চম অধ্যায় থেকে, এবং পঞ্চম অধ্যায়টা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার আমাদের ষষ্ঠ অধ্যায়, যে ষষ্ঠ অধ্যায় হচ্ছে কি ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ। তো গড়ে একটি সৃজনশীল এসে থাকে কিন্তু এখান থেকে, অর্থাৎ তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ অধ্যায় যদি বলা যায় তাহলে এটা, এবং 2 থেকে 3টি বহু নির্বাচনী এসে থাকে এই অধ্যায় থেকে। তো এখানকার গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো হচ্ছে ফল ও শাকসবজি পচনের কারণ ও লক্ষ্য, যে কি কারণে পচে থাকে, এবং ফল ও শাকসবজি সংরক্ষণের কৌশল ও প্রয়োজনীয়তা। এটা একটা অন্যতম 3 স্টার টপিক। এখান থেকে যে সংরক্ষণের কৌশলগুলো এবং এর যেই প্রয়োজনীয়তা, যে কেন সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ফল সংরক্ষণ পদ্ধতি, শাকসবজি সংরক্ষণ পদ্ধতি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ। এখন আমাদের খাদ্য উদ্ধৃত থাকে, অনেক সময় ফসল যে উৎপাদন করি উদ্ধৃত থাকে, তো ওটাকে কিভাবে বিভিন্ন প্রক্রিয়া করে অন্য খাদ্যতে রূপান্তর করা যায়, এটাই কিন্তু এখানকার আলোচ্য বিষয়, এবং এটা অন্যতম গুরুত্বপূর্ণ যে টপিক সেটা। তো আমাদের যে 6টা অধ্যায় আছে কৃষিশিক্ষা প্রথম পত্রে, এই ছিল যে তুলনামূলক, যে আমাদের বলা যায় কমন উপযোগী যে সাজেশন সেটা। এখন আমরা একটু কথা বলি যে আমাদের যে মান বন্টন। তো মান বন্টন হচ্ছে 100 মার্কের একটা বিষয় কৃষিশিক্ষা। তো এখানে কিন্তু আমাদের তত্ত্বীয় যে পরীক্ষা সেটা কিন্তু হয়ে থাকে কত 75 নম্বরের, বাকি যেই ব্যবহারিক সেটা কিন্তু 25 মার্কের হয়ে থাকে। তো এর মধ্যে 5টি সৃজনশীল অর্থাৎ 50 মার্ক এবং 25টি এমসিকিউ থেকে থাকে। তো আমাদের অধ্যায় আছে 6টি। এখন আমরা যদি 5টা অধ্যায় খুব ভালোভাবে পড়ি, এবং দেখতে পাচ্ছি আমরা যে রেশিও, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু একটা কোশ্চেন এসে থাকে। অর্থাৎ আমরা ঝুঁকিমুক্ত থাকার জন্য কিন্তু 6টা অধ্যায় পড়বো ভালোভাবে। কিন্তু 6টা অধ্যায়ে সবার অনেক কনফিউশন, যে এত পড়া কিভাবে পড়বো? তার জন্যই আমাদের এই কমন সাজেশন এটা, এবং আশা করছি যে তোমরা এতে উপকৃত হবে, এবং তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু অনেক ভালো করতে পারবে। তো পাশাপাশি দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কিন্তু অনেক কোর্স তোমাদের জন্য আমরা সাজিয়েছি, এবং তোমাদের উপযোগী করে তোমরা সামনেই যেই অ্যাডমিশনে অবতীর্ণ হবা, সেই অ্যাডমিশনের জন্য কিন্তু তোমাদের জন্য আমাদের এই ডেডিকেটেড কোর্সগুলো, এবং প্রি অ্যাডমিশন হিউম্যানিটিস এর পাশাপাশি কি ডিইউ আইসিইউ ব্যাচ, যাদের একদম লক্ষ্য ডিইউতে পড়ার, তাদের জন্য এই আমাদের কোর্সটি। পাশাপাশি দেখতে পাচ্ছ বর্তমান সময়ে আমাদের যেই এই কোর্সটি চলমান আছে, যে ফাইনাল রিভিশন টেস্ট পরবর্তী যেই, এখন কিন্তু তোমাদের পরীক্ষা পিছিয়েছে, যার জন্য তোমাদের কিন্তু সামনে সুযোগ আছে নিজেকে আরো বেশি শার্প করার। তার জন্য কিন্তু আমাদের এই কোর্সটি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কোর্সের সবই মডিউল দেওয়া আছে, এবং তোমরা যেই প্র্যাকটিস গুলো করবে, প্র্যাকটিস করার জন্য আমাদের এক্সাম ব্যাচও কিন্তু তোমাদের জন্য এখানে দেখতে পাচ্ছ আছে, এবং এই কোর্স তোমাদের জন্য যে শুধু দোয়া এবং ভালোবাসার বিনিময়ে কিন্তু আমরা দিচ্ছি। তো এই ছিল আজকের জন্য।
কৃষি শিক্ষা ২য় পত্র নিয়ে দ্রুত তোমাদের সাথে দেখা হবে এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।